আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ সেশনের 128 থেকে 130 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ সেশন। এই সেশনে তোমাদের দলের সদস্যদের আনা তথ্যগুলো নিয়ে আলোচনা করো। তোমাদের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় যে প্রক্রিয়া করা হয় তা কতটা কার্যকরী, আরও ভালো কীভাবে করা যেত নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নাও। এবার তোমাদের একটা জরুরি কাজ করতে হবে, তা হলো নিজেদের এলাকার জন্য সবচেয়ে উপযোগী বর্জ্য ব্যবস্থাপনার মডেল তৈরি করা। এবং এই কাজটি যথেষ্ট চিন্তাভাবনা করে করা দরকার যাতে সত্যি সত্যি তা বাস্তবায়ন করা যায়। তোমাদের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সামনে এই মডেল তোমরা উপস্থাপন করতে পারো যাতে তা আসলেই এলাকার উন্নয়নে কাজে আসে। তবে এই মডেল বানানোর আগে তোমাদের নিজেদের কিছু বিশ্লেষণ করে নিতে হবে। বিভিন্ন ধরনের বর্জ্য সম্পর্কে ইতিমধ্যেই তোমরা ধারণা পেয়েছো। এখন একটু ভেবে দেখো তো, এইসব বর্জ্যের মধ্যে কোনগুলো পুনর্ব্যবহারযোগ্য, মানে যেগুলো তোমরা আবার রিনিউ করে ব্যবহার করতে পারবে, কিংবা কোনগুলো ব্যবহার না করলেও চলে, কোনগুলো ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যায়। রিইউজ, রিডিউস, রিসাইকেল এই তিনটি কথার সঙ্গে নিশ্চয়ই ইতিমধ্যেই তোমাদের পরিচয় ঘটেছে। নিজেদের 15 দিনের উৎপন্ন বর্জ্যের তালিকা দেখে নিচের ছক পূরণ করো। এই যে ছকটা আছে, উৎপন্ন বর্জ্য পচনশীল নাকি অপচনশীল, পুনর্ব্যবহারযোগ্য কি না হলে কিভাবে, কোনগুলো ব্যবহার না করলেও চলে কিংবা ব্যবহার সীমিত করা সম্ভব, কোনগুলো ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যায়। তো এখানে একটা ছক আছে, এখানে আমি অনেকগুলো নমুনা তুলে ধরছি, তার মধ্যে থেকে তোমরা 15 দিনের যে ছক তোমরা তৈরি করবে সে অনুযায়ী তোমরা এই ছকটা পূরণ করবে, ঠিক আছে? তো আসলে আমরা দেখি। প্রথমে উৎপন্ন বর্জ্য, তারপর আছে পচনশীল নাকি অপচনশীল, পুনর্ব্যবহারযোগ্য কি না হলে কিভাবে, কোনগুলো ব্যবহার না করলেও চলে কিংবা ব্যবহার সীমিত করা সম্ভব, আর কোনগুলো ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যায়। প্রথমে আছে খাবারের উচ্ছিষ্ট, এটা পচনশীল। চায়ের পাতা, ফল ও সবজির খোসা অণুজীবের সাহায্যে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা যায়। ব্যবহার সীমিত করা সম্ভব নয়, ফেলে না দিয়ে জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া রান্না করা খাবারের উচ্ছিষ্ট মুরগি, বিড়াল ইত্যাদির খাবার হিসেবে ব্যবহার করা যায়। তারপরে রয়েছে পলিথিন, যেটা অপচনশীল, পরিষ্কার করে ব্যবহার করা যায়, ব্যবহার না করলেও চলে, আর পলিথিন অন্য কাজেও লাগানো যায়। এরপর আছে কোমল পানীয়ের প্লাস্টিকের বোতল, এটাও অপচনশীল, এটাও পরিষ্কার করে ব্যবহার করা যায়, ব্যবহার না করলেও চলে কিংবা ব্যবহার সীমিত করা সম্ভব। প্লাস্টিকের বোতল অন্যান্য কাজেও লাগানো যায়। শাকসবজির উচ্ছিষ্ট, এটা পচনশীল, এটা পচিয়ে সার তৈরি করা যায়, এটা ব্যবহার না করলে চলে না, এটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। তারপর আছে বিস্কুটের প্যাকেট, এটাও অপচনশীল, এটা পরিষ্কার করে ব্যবহার করা যায়, এর ব্যবহার সীমিত করা সম্ভব নয়, আর এটাকে ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যায়। চিপসের প্যাকেট, এটা অপচনশীল, এটা পরিষ্কার করে ব্যবহার করা যায়, এর ব্যবহার সীমিত করা সম্ভব, একে অন্য কাজেও লাগানো সম্ভব। মুরগির নাড়ি ভুঁড়ি, এটা পচনশীল, এটা পুনর্ব্যবহারযোগ্য না, এটা ব্যবহার না করে চলে না, একে অন্য কাজে লাগানো সম্ভব না। মশার কয়েলের ধোঁয়া, এটা অপচনশীল, এটা পুনর্ব্যবহারযোগ্য না, এর ব্যবহার সীমিত করা সম্ভব, একে অন্য কাজে লাগানো সম্ভব না। টিস্যু পেপার, এটা পচনশীল, এটা পুনর্ব্যবহারযোগ্য না, এর ব্যবহার সীমিত করা সম্ভব না, একে অন্য কাজেও লাগানো সম্ভব না। আইসক্রিমের প্যাকেট, এটা অপচনশীল, এটা পুনর্ব্যবহারযোগ্য না, তবে ব্যবহার সীমিত করা সম্ভব, একে অন্য কাজেও লাগানো সম্ভব না। আইসক্রিমের বক্স, এটা অপচনশীল, এটা পরিষ্কার করে ব্যবহার করা যায়, তবে এটা ব্যবহার না করে চলে না, এই বক্সে আমরা খাবার সংরক্ষণ করতে পারি। ইলেকট্রনিক্স বর্জ্য, এটা অপচনশীল, এটা সংস্কার করে ব্যবহার করা যায়, এটা ব্যবহার না করে চলে না, একে আমরা অন্য কাজেও লাগাতে পারি না। অ্যারোসল, এটা অপচনশীল, একে পুনরায় ব্যবহার করা যায় না, তবে ব্যবহার সীমিত করা সম্ভব, একে অন্য কোনো কাজে আবার লাগানো যায় না। ডিমের খোসা, এটা পচনশীল, একে শুকিয়ে গুঁড়া করে সার হিসেবে ব্যবহার করা যায়, ব্যবহার না করে চলে না, আমরা একে সার হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা অনেকগুলো নমুনা দেখলাম, এখান থেকে তোমরা তোমাদের মতো করে 15 দিনের যে ছক তোমরা তৈরি করবে সে অনুযায়ী তোমরা এই ছকটা তৈরি করবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার ভেবে দেখো তো, পচনশীল বর্জ্যগুলো কীভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশ দূষণ সবচেয়ে কম হবে।
উদাহরণস্বরূপ প্রতিদিন রান্নাঘরে যেসব বর্জ্য উৎপন্ন হয় সেগুলো থেকে কম্পোস্ট সার তৈরি করা যায়, যেগুলো স্থানীয় নার্সারি, ছাদ বাগান বা কৃষিক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কম্পোস্ট সার তৈরির প্রক্রিয়া তোমরা যে কোনো কৃষিবিদ, নার্সারি কর্মী বা কৃষিজীবীর কাছ থেকে জানার চেষ্টা করতে পারো। আবার অপচনশীল বর্জ্যের ক্ষেত্রে তোমাদের কী কী করণীয়, তার সেই প্রশ্নগুলোর উত্তর এখন দেখি আমরা। পচনশীল বর্জ্যগুলো কীভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশ দূষণ কম হবে? প্রতিদিন রান্নাঘরে পচনশীল বর্জ্য উৎপন্ন হয়, যেগুলো থেকে কম্পোস্ট সার তৈরি করা যায়। এই সার স্থানীয় নার্সারি, ছাদ বাগান বা কৃষিক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কম্পোস্ট সার কী? বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ যেমন গবাদি পশুর মলমূত্র, খাবারের উচ্ছিষ্ট, খড়কুটা, আগাছা, কচুরিপানা প্রভৃতি একটি নির্দিষ্ট জায়গায় স্তরে স্তরে সাজিয়ে অণুজীবের সাহায্যে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলে। অপচনশীল বর্জ্যের ক্ষেত্রে কী করণীয়? অপচনশীল বর্জ্যসমূহ হচ্ছে প্লাস্টিকের বস্তু ও প্যাকেট, পলিথিন, কাঁচ, শ্যাম্পু, প্রসাধনী, বোতল, পানির বোতল ইত্যাদি, যা পরিবেশে সহজে মিশে না, তাই পরিবেশের উপর প্লাস্টিক নেতিবাচক প্রভাব ফেলে। যে প্লাস্টিক আমরা ব্যবহার করে ফেলে দিই সেই প্লাস্টিক এখন চলে যায় ড্রেন, খালবিল, নদীনালা ও সমুদ্রে। এই প্লাস্টিক জমা হতে হতে জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়ে। সমুদ্রের ঢেউ ও সূর্যের আলোর প্রভাবে প্লাস্টিকের পণ্য ধীরে ধীরে টুকরো হয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জীবদেহে প্রবেশ করে মানবদেহের চরম স্বাস্থ্য বিপর্যয় ঘটায়। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা তুলনামূলকভাবে অনেক দেশের তুলনায় অনেক খারাপ। ফলে প্লাস্টিক, কাঁচ, কাগজ, কাপড় বা পচনশীল দ্রব্য আলাদাভাবে ব্যবস্থাপনা না করায় অধিকাংশ অপচনশীল দ্রব্য মিশছে মাটি এবং পানিতে। সচেতনতা না থাকায় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দ্রব্য ফেলার সংস্কৃতি এখনও বাংলাদেশে গড়ে ওঠেনি। ফলে দেশের আনাচে কানাচে বিনা বাধায় ছড়িয়ে পড়ছে এসব অপচনশীল বর্জ্য, যা পানি ও মাটিকে দূষিত করছে। এমত অবস্থায় আমাদের প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। পলিথিন ব্যাগ উৎপাদন ব্যবহার নিষিদ্ধকরণে আইনের কড়াকড়ি প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। চাল, গম, সার, চিনি, হাঁস ও মাছের খাবার এর মোড়কজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সরকারের পাশাপাশি আমাদের নিজেদেরকেও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে এই ধরনের সমস্যা নিরসন করতে হবে। যেসব বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করা যায় বলে ভেবেছো সেগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। তোমাদের তালিকা প্রয়োজনে পরিবর্তন করো। পুনর্ব্যবহার করা যায় এরূপ বর্জ্য পদার্থসমূহকে দুভাগে ভাগ করো। যেগুলোকে কোনোরকম প্রক্রিয়া বা ট্রিটমেন্ট ছাড়া পুনর্ব্যবহার করা যায় সেগুলোকে পৃথক করো। তো বাম পাশের ঘরে লিখবো আমরা প্রক্রিয়া বা ট্রিটমেন্ট ছাড়া পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ, আর ডান পাশের ঘরে লিখবো প্রক্রিয়া বা ট্রিটমেন্ট সহ পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থগুলোর নাম। ছকটা আসো পূরণ করি। প্রথমে বাম পাশেটা দেখি। প্রক্রিয়া ছাড়া পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ এগুলো কী কী? পলিথিন, প্লাস্টিকের বোতল, কাচের বোতল বা বয়ম, প্লাস্টিকের বয়ম, কাপড়, খবরের কাগজ, সাদা কাগজ, কার্টুন বক্স, বিভিন্ন প্যাকেট। আর প্রক্রিয়া সহ পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ হচ্ছে ইলেকট্রনিক্স দ্রব্য, সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, কাচের বোতল ইত্যাদি। ঠিক আছে, এরপরে দেখো আরও কিছু কাজ আছে। দলে আলোচনা করো, প্রয়োজনে বিশেষজ্ঞ বা অভিজ্ঞতার সহায়তা নিতে পারো। তারপর একটা মডেল তৈরি করতে হবে। এই মডেলের পরিকল্পনার জন্য কিছু প্রশ্ন আছে। আমরা আগামী ক্লাসে এই মডেলটা তৈরি করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 128 থেকে 130 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।